তো এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে মা বৈষ্ণব দেবী মন্দিরে। কালকে অনেক রাত্রে আমরা এসেছি আর মন্দিরের সামনেই একটা রুম নিয়েছিলাম। তো মন্দিরের সামনের রুমের রেটটা প্রচুর বেশি, মানে এই রুমটা নিয়েছিল 1000 টাকা আর আমরা এসেছিলাম প্রায় রাত 1:30 2 এরকম। তো এখন 3-4 ঘন্টার মতো রেস্ট নিয়েছি আর তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়ছি। আর হোটেল থেকে হচ্ছে মন্দিরটা দেখাচ্ছি একদমই সামনে। এই যে মা বৈষ্ণব দেবী, সবাই আপনারাও দর্শন করুন। আবার হচ্ছে আমরা এখন বেরোবো, তো তার আগে রেজিস্ট্রেশন করাতে হয়, অনেক কিছু প্রসেস আছে। তো ঠিক এতটাই ডিস্টেন্সে মন্দিরটা, তো ওই জন্য মনে হয় রুম রেন্টটাও বেশি। তো এখন আমরা বেরিয়ে পড়বো, সব কিছু প্যাকড হয়ে গেছে। তো চলুন এখন বেরিয়ে পড়া যাক, দেখা হচ্ছে আবার। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো চলুন আজকে আমাদের সাথে সাথে আপনারাও মা বৈষ্ণব দেবীর দর্শন করে নিন। তো মা বৈষ্ণব দেবী দর্শন করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের সাথে যে লাগেজগুলো ছিল, যেরকম ধরুন ওই ট্রলি ব্যাগ আর কিছু ব্যাগ, সেগুলো কিন্তু আমরা হোটেলের যে ক্লক রুম সেখানে রেখে দিয়ে এসেছি। আর এটা কিন্তু ফ্রি অফ কস্টে, মোটামুটি এখানকার প্রায় সব হোটেলেই কিন্তু এই সার্ভিসটা পাওয়া যায়। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি মা বৈষ্ণব দেবী দর্শন করার জন্য। তো মা বৈষ্ণব দেবী দর্শন করার জন্য আমাদের কিন্তু ত্রিকুট পর্বতের ওপরে উঠতে হবে। আর তার জন্য এর আগে কিন্তু অবশ্যই কিছু ফর্মালিটিস আছে, যেগুলো আমাদের সবাইকেই কিন্তু মেনটেন করতে হবে। আর এই গেটটাই কিন্তু হচ্ছে মেন এন্ট্রি গেট। তো এখান থেকে কিন্তু দু ধরনের কিন্তু রেজিস্ট্রেশন হয়, একটা হচ্ছে সিভিলিয়ানদের জন্য আর একটা হচ্ছে ডিফেন্স পার্সনদের জন্য। তো আমরা এখন যাব যেখানে ডিফেন্সের সার্ভিস দেওয়া হয় সেখান থেকে রেজিস্ট্রেশন করানোর জন্য। আর যারা সিভিলিয়ানদের ক্ষেত্রে কথা বলছি, এই সার্ভিসটা মানে এই রেজিস্ট্রেশন সার্ভিসটা শুরু হয় সকাল 6টা থেকে। তো তার আগের থেকেই কিন্তু অনেক লাইন কিন্তু এসে পড়ে। তো যারা সিভিলিয়ান হিসেবে এখানে দর্শন করতে আসবেন, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন অনেকটা ভোর ভোর এসে লাইন দিতে, তাহলে কিন্তু ভিড়টা কিন্তু এড়াতে পারবেন। না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ভিড় হয়ে যায়। তো আমরা আমাদের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আই কার্ড বলতে পারেন। মানে এই কার্ডটা দেখে কিন্তু এন্ট্রি গেটে আমাদের অ্যালাউ করবে ত্রিকুট পর্বতে ওঠার জন্য। তো এখানে দু ধরনের চেকিং হয়, একটা হচ্ছে জেন্টসদের জন্য, একটা লেডিসদের জন্য। তো আমার এখন চেকিং হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম। তো আসার পরে আমরা দুজনেই এখন মা বৈষ্ণব দেবী দর্শন করার জন্য ত্রিকুট পর্বতে কিন্তু ওঠার জন্য শুরু করে দিয়েছি। আর এই পর্বতে উঠতে উঠতে ফার্স্ট যে পয়েন্ট পড়বে সেটা হচ্ছে বাণগঙ্গা। তো সেখানেও আমরা কিন্তু পৌঁছে গেছি। এই বাণগঙ্গার পেছনে কিন্তু একটা খুব সুন্দর ইতিহাস লুকিয়ে আছে। মা বৈষ্ণব দেবী যখন হনুমানজিকে আদেশ করেছিলেন যে এই ত্রিকুট পর্বতে থাকার জন্য, তো হনুমানজি জানিয়েছিলেন তিনি কিভাবে এই পর্বতে থাকবেন, কারণ এখানে তো জলের ব্যবস্থাও নেই। তখন মা বৈষ্ণব দেবী তার তীর ধনুক দিয়ে কিন্তু মাটিতে তীর মেরে কিন্তু জলের মা গঙ্গার আহ্বান জানান। আর মা গঙ্গা কিন্তু এখানে তখন থেকেই বিরাজমান। তো বলা হয় মা বৈষ্ণব দেবী দর্শনের জন্য যদি এই বাণগঙ্গায় চান করা হয়, তাহলে কিন্তু সমস্ত পাপ ধুয়ে যায়। আর এই বাণগঙ্গায় কিন্তু মা বৈষ্ণব দেবী তার চুলও ধুয়েছিলেন। তো আমরাও এখানে স্নান করে নিয়েছি আর তারপরে কিন্তু আবার চড়াইয়ের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো প্রথমেই বলি, পাহাড়ে ওঠার জন্য কিন্তু নিজেদের লাগেজ কিন্তু যতটা সম্ভব হালকা করবেন, কারণ এটা হচ্ছে দীর্ঘ 14 থেকে 15 কিলোমিটারের একটা পাহাড়ি রাস্তা। সাধারণত সমতল রাস্তায় এই 14 থেকে 15 কিলোমিটার অনেকটা কম মনে হলেও এই পাহাড়ি রাস্তা কিন্তু 14 থেকে 15 কিলোমিটার কিন্তু অনেকটাই, আর অনেকটা দুর্গমও। তো সেই ভেবে কিন্তু নিজেদের শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসই ব্যাগে রাখবেন, এর বেশি কিন্তু ব্যাগে কোনো কিছুই রাখবেন না। আর নিজেরা চাইলে মানে মন্দিরে ওঠার সময় তো আমরা সাধারণত স্নান করেই যাব, আর যদি চান তো অবশ্যই এই বাণগঙ্গাতে স্নান করে আবার নিজেরা ড্রেস চেঞ্জ করে যেতে পারেন। তো এরপরে আমরা চলে এসেছি সেকেন্ড ভিউ পয়েন্টে। তো এখানে কিন্তু মায়ের চরণ দর্শন পাবেন। তো সেখানেও আমরা দর্শন করে নেওয়ার পর আবার শুরু করে দিয়েছি চড়াই উঠতে।
তো এই উঠতে উঠতে কিন্তু প্রথমে কিন্তু মনে অনেকটা জোশ ছিল আর অনেকটা এনার্জিও ছিল। আর ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, প্রথমে ওঠার সময় কিন্তু মানে যখন মন্দিরে ওঠা শুরু করবেন পাহাড়ে, তখন ওই আশেপাশের দোকান থেকে চেষ্টা করবেন এই অবশ্যই লাঠিটা কিনে নেওয়ার, কারণ এই লাঠিটা কিন্তু অনেকটা হেল্পফুল। মানে যখন উঁচু রাস্তায় আমরা উঠবো তখন কিন্তু একটা সাপোর্টের প্রয়োজন হয়, তো এই লাঠিটা কিন্তু খুব উপকারী। আর এই লাঠিটা ওই মোটামুটি 20 টাকা করে নেয়। যদি জমা দিয়ে যান তো যখন রিটার্ন দেবেন তখন ওরা 10 টাকা আবার আপনাকেও রিটার্ন দিয়ে দেবে। আর এই পাহাড়ে ওঠার জন্য কিন্তু অনেক রকমের ব্যবস্থা আছে। মানে ধরুন কেউ যদি বয়স্ক মানুষ থাকে বা বাচ্চা থাকে, তাহলে সেক্ষেত্রে ঘোড়া বা ট্রলি বা পিঠু মানে সমস্ত কিছুই কিন্তু ওখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। মানে যে যেরকম পারবেন, যার যেরকম ক্ষমতা সে সেরকম অনুযায়ী সেই ভাড়া করে যেতে পারেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু অনেকটা রাস্তায় এগিয়ে চলে এসেছি। তো এখান থেকে ভিউটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, তো ভাবলাম আপনাদের সাথেও এই ভিউটা শেয়ার করি। ঘোড়ার গাড়ি আর ট্রলি যে ব্যবস্থাপনা এখানে আছে তার জন্য মানে ওয়ান সাইডের যে রেটটা সেটা হচ্ছে 700 টাকা। আর যে পালকির ব্যবস্থা করা আছে মানে যেটাকে পিঠু বলা হয়, তো সেটার রেট স্টার্ট হচ্ছে ওয়ান সাইডেড 4000। তো এখানে সাধারণত ওরা প্রথমে এর থেকে আরেকটু বেশি দাম বলবে, তো সেটা অবশ্যই নিজেদের মধ্যে বার্গেনিং করে সেটা নিজেদের মধ্যে ব্যবস্থা করে নিতে হবে। তো আমরা কিন্তু সেসবের কোনো কিছুই নিইনি। আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে পায়ে হেঁটে এই পুরো যাত্রাটা সম্পূর্ণ করব। তো মনে মনে কিন্তু একটু ভয়ও ছিল, কারণ পাহাড়ি রাস্তা, কোনো কিছু দুর্ঘটনা ঘটতেই পারে আর এতটা পথ। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মা বৈষ্ণব দেবীর কাছে একটাই প্রার্থনা, যেন আমরা তার এই যাত্রাটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। তো এরই মাঝে সত্যি কথা অনেক খিদে পেয়ে গিয়েছিল আর একটু এনার্জিরও দরকার ছিল। তো এই এনার্জি আর খিদে দুটোই বুস্ট করার জন্য বলতে পারেন আমরা কিন্তু এখান থেকে কফি আর স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই রাস্তাতে মানে পুরো রাস্তাতেই কিন্তু নানা রকম খাবারের দোকান পাবেন। আর তবে হ্যাঁ, প্রাইস রেটটা একটু বেশি, সাধারণত বুঝতেই পারছেন এতটা ওপর থেকেও সে ওরা বিক্রি করছে, তো সে সব মিলিয়ে মিশিয়ে রেটটা একটু ওরা বেশি রাখে। তো এখন সব কিছু খাবার খেয়ে নেওয়ার পর আমরা এখন আবার চড়াই করতে শুরু করে দিয়েছি। আরও হ্যাঁ, এই চড়তে চড়তে কিন্তু গভর্নমেন্ট থেকে খুব মানে একদম পানীয় জলের ব্যবস্থাও করা আছে। ঠান্ডা, নরম, গরম সব রকমই কিন্তু জল এখানে পাবেন। তো 3 রকমেরই ব্যবস্থা ছিল। তো সেখান থেকে আমরা এখন জলের বোতল নিয়ে নিয়েছিলাম, সেখানে জল ভরছি আর খাচ্ছি, আবার একটু বসছি, যাচ্ছি। মানে পুরো রাস্তাটা আমরা এভাবেই কিন্তু গেছি। একটানা কিন্তু এই চড়াই রাস্তা যাওয়া কিন্তু অসম্ভব। আপনারাও দেখতে পাচ্ছেন সবাই কিভাবে রাস্তায়, তারপরে কেউ আবার যেখানে বসার কিছু একটু সিটের মতো করা হচ্ছে সেখানে মোটামুটি সবাই নিজেদের মতো করে বসছে, খাবার খাচ্ছে, জল খাচ্ছে, একটু আবার এনার্জি বুস্ট করছে, আবার যাচ্ছে। তো পুরো রাস্তাটা কিন্তু আমরাও এইভাবে গেছি। আর সত্যি কথা, এই জার্নিটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি। আর রাস্তার পাশে যে ভিউ, মানে উঠতে উঠতে চারিদিকে দু সাইডে পাহাড়, খোলা আকাশ, সব কিছু মিলিয়ে মিশে কিন্তু অসাধারণ লাগছিল। মানে সেই অনুভূতিটা বলার ভাষা আমার কাছে কিন্তু একদমই নেই। তো চলুন এখন জেনে নিই মা বৈষ্ণব দেবীর এই ত্রিকুট পর্বতে আবির্ভাবের কথা। তো শ্রীধর নামে এক পূজারী ছিলেন, যিনি মা বৈষ্ণব দেবীর আরাধনা করতেন। তো মা বৈষ্ণব দেবী তাকে স্বপ্নে দর্শন দেন যে তার বাড়িতে একটি ভাণ্ডারার আয়োজন করতে। তো তিনি মায়ের আদেশ পেয়ে সেই ভাণ্ডারেরও আয়োজন করেন। আর তা মায়ের কথা মতো সমস্ত গ্রামবাসীদেরও নেমন্তন্ন জানিয়ে আসেন। নেমন্তন্ন জানিয়ে আসার পর তিনি চিন্তিত হয়ে পড়েন, কারণ তার কাছে সেই সামর্থ্য ছিল না ভাণ্ডারা করার মতো। তো মায়ের আশীর্বাদ ধন্য যেহেতু তিনি, তাই মা তার সমস্ত ভাণ্ডারার আয়োজন করে দেন। আর গ্রামবাসীরা সেই প্রসাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে যান। কিন্তু সেই ভাণ্ডারাতে ভৈরবনাথও উপস্থিত হন। তিনি কিন্তু সেই প্রসাদ নিতে একদমই আগ্রহী ছিলেন না। তার কথা ছিল তার মাংস চাই। তো মা সেখানে কুমারী কন্যা রূপে কিন্তু এসেছিলেন। তো ভৈরবনাথ যখন মাংসের কথা জানান, তখন মা তাকে জানায় যে এই ভাণ্ডারাতে শুধুমাত্র প্রসাদই পাওয়া যাবে। তো সেই কথা বলার পর ভৈরবনাথ মাকে কিন্তু ধরতে চান। তো তখন মা কিন্তু অন্তর্ধান হয়ে যান, আর সেই দেখে শ্রীধর পূজারী কিন্তু অত্যন্ত কষ্ট পান আর রোদন করতে শুরু করেন। তো মা তখন তাকে স্বপ্নে দর্শন দেন এবং জানান যে এই ত্রিকুট পর্বতে মা ত্রিশক্তি রূপে বিরাজমান।
অর্থাৎ এই ত্রিশক্তি হলো মা সরস্বতী, মা লক্ষ্মী এবং কালী। এই 3 শক্তি হলো মা বৈষ্ণব দেবী। তো দেখুন আবার অনেকটা চড়াই চড়তে চড়তে কিন্তু হাঁপিয়ে গেছি, তাই জন্য আরেকটু বসে জিরিয়ে নিচ্ছি আর জলও খেয়ে নিলাম। তো প্রায় মা বৈষ্ণব দেবীর মন্দিরের কাছাকাছি জায়গায় কিন্তু পৌঁছে গেছি। আর তার আগে পুজোর জন্য গভর্নমেন্টেরই একটি কাউন্টার থেকে নিয়ে নিলাম প্রসাদ। তো এখানে 50 টাকা 100 টাকা এই রেটে 2 রকমের প্রসাদ পাওয়া যায়। তো যেটাতে 100 টাকার প্রসাদ সেখানে নারকেল থাকে আর অন্যান্য প্রসাদ থাকে। তো সেটাই আমরা এখন নিয়ে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে ভিউটা সেটা হচ্ছে মন্দিরটি। তো এখান থেকে দেখছি আর নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি পৌঁছে গেছি, মানে সেই আনন্দটা মানে অসাধারণ। তো এরপরে এখান থেকে লাইন শুরু হয়ে যায় মা বৈষ্ণব দেবীর দর্শনের জন্য। কিন্তু তার আগে অবশ্যই নিজেদের সমস্ত ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল, ল্যাপটপ যা কিছু, তারপরে হচ্ছে চামড়ার বেল্ট, সমস্ত কিছু জমা দিয়ে দিতে হয় লকারে। তো এখন আমরা যাব অন্য একটি লাইনে, যেখানে হচ্ছে 5 নাম্বার গেট থেকে ডিফেন্স সার্ভিস যারা করে তাদের জন্য আলাদাভাবে দর্শনের ব্যবস্থা করা আছে। তো এখন আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। তো চলুন আমাদের সাথে সাথে আপনারা মা বৈষ্ণব দেবীর দর্শন করে নিন। তো মা বৈষ্ণব দেবী দর্শন হয়ে যাওয়ার পর এখন আমরা যাব ভৈরব বাবা দর্শনের জন্য, কারণ এই দর্শন না হলে বলা হয় যে এই যাত্রাটি অসম্পূর্ণ থেকে যায়। তো এরপরে যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটি আমি পরবর্তী একটি ভিডিওতে দিয়ে দেব। তো আপাতত যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে অবশ্যই ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।